তুমি তো তোমার জায়গাতেই আছো, তাহলে আমার সাথে কথা বলে লাভ কি? সরি টরি বলে লাভ কি? আমি তো তোমার ভালোর জন্য বলতেছি, তাই না? একটা পার্ট টাইম জব তো ভালো। দাঁড়াও, মা ফোন করছে। হ্যালো মা, কি অবস্থা? বাবা রে, তোরে তো একটা কথা জানানো হয়নি। হ্যাঁ বলো, কি হয়েছে? তোর আব্বা 2 দিন আগে স্ট্রোক করছে রে। কি বলতেছো এইসব? বাবা স্ট্রোক করছে মানে? 2 দিন আগে স্ট্রোক করছে, তুমি এখন আমাকে জানাইতেছো? বাবা কই এখন, কেমন আছে? না, ঠিক নাই। স্ট্রোক করার পর বাপাসটা পুরা প্যারালাইজড হয়ে গেছে। মা সত্যি করে বলো, বাবা কি বাইতে আছে? বাবা বাবা অস্থিরতা করিস না, সাহস রাখ। হ্যাঁ, একটু শান্ত হ বাবা। আরে ধৈর্য ধরবো কিভাবে? 2 দিন আগে বাবা স্ট্রোক করছে, বাবার কি অবস্থা, কোথায় ট্রিটমেন্ট করতেছে তা না জানাই তুমি এখন ফোন করে আমাকে বলতেছো? আমি আমি এদিকে দেখতেছি, আমি আছি তো নাকি? আমি আছি, চিন্তা করিস না। জীবন যে হুট করে বদলে যায় তা আমি এতদিন বুঝিনি। এতদিন আমার চোখে ছিল একটা রঙিন চশমা, যে চশমায় দুনিয়াটাও রঙিন লেগেছে। কারণ আমার বাবা সুস্থ ছিল, আমাকে বট বৃক্ষের মতো ছায়া দিচ্ছিল। স্যালারি ঠিকঠাক মতন পাইতেছস? টাকা কি করতেছস? 2 মাসে যে রুম রেন্ট বাকি, এটা তোর মাথায় আছে? দোস্ত, আমার এখন যে সিচুয়েশন তুই তো সব জানোসই, আসলে কুলায় উঠতে পারতেছে না। এখানে যে বেতন পাই, যা ইনকাম হইতেছে, মানে হিমশিম খাই যেতেছে। আমি তো আসলে এটা অভ্যস্ত না, তুই তো জানোস। তার মধ্যে বাসা থেকে টাকা নিতে পারতেছি না। 2 মাস ধরে আমি আইসিইউতে, প্রত্যেকটা দিন 57,000 টাকা করে লাগতেছে আইসিইউ বিল। আমাকে আর কয়েকটা দিন সময় দে, আমি সব টাকা দিয়ে দেবো। তো আমি বুঝতেছি তোর সিচুয়েশন বন্ধু, তোরও তো আমার সিচুয়েশনটা বুঝতে হবে। তুই আর আমি দেখ, তুই একটা উচ্চবিত্ত পরিবারের সন্তান, আমি তো উচ্চবিত্ত পরিবারের সন্তান না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোর যেমন টাকা আছে, আমার তো এরকম টাকা নাই। তুই নিজেই চিন্তা করে দেখ, সবসময় তো তুই আমার চালাইছিস, আমার যখন টাকা দরকার তুই দিচ্ছিস, তুই ছাড়া তো আমার কেউ ছিল না। তো তোর তো আমার সিচুয়েশনটা বুঝতে হবে। আমি এমনি অলরেডি তোর 2 মাসের রুম রেন্ট দিয়ে দিচ্ছি। 3 মাসের রুম রেন্ট দেওয়া তো আমার পক্ষে পসিবল না বন্ধু। আমি তোরা কেমনে বলবো বুঝতেছি না, তারপর আমার বলতে আর কি আমি বাধ্য হয়ে গেছি। প্লিজ বন্ধু, তুই আমার রুমটা ছেড়ে দে। আমি রুম ছেড়ে দিব? তুই ভুল বুঝিস না আমার। কিচ্ছু বলতে বলা, যখন আমার টাকা ছিল 2 হাতে টাকা দিচ্ছি, কখনো হিসাব করি নাই কয় টাকা দিছি তোরে। কিন্তু তুই আমার কয় টাকা দিছস সেটা আমি লিখে রাখছি। কয় টাকা ভাড়া দিছিস আর কি খরচ করছিস আমার জন্য। আমার কাছে যদি টাকা থাকতো না, এখন আমি এক্ষণ দিয়ে দিতাম। কিন্তু আফসোস, আমার কাছে টাকা নাই। টাকা কারো কাছ থেকে নিতেও পারতেছেন। মা আসসালামু আলাইকুম। কেমন আছিস বাবা? এই তো মা, আছি আলহামদুলিল্লাহ ভালো। আব্বার কি অবস্থা, কেমন আছে আব্বা? ডাক্তার কি বলছে? তোর আব্বা আগের মতোই, তেমন কোনো পরিবর্তন হয়নি। চিন্তা করো না মা, ইনশাল্লাহ আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আব্বা। শোন বাবা, তোকে কিছু বিষয় জানানো দরকার। কি হয়েছে মা? তুই আবার বেশি ঘাবড়ায় যাইস না, হ্যাঁ? আমি বলি, তুই শুন। তোর আব্বা তো, তুইও জানিস সেটা, যে তোর চাচাদের সাথে বিজনেস করতো, ভাইদের ছাড়া একা একা বিজনেস করেন না। এখন এই যে তোর আব্বা স্ট্রোক করলো, প্যারালাইজড একটা মানুষ, এতদিন ধরে হসপিটালে পড়ে আছে, চাচারা কেউ দেখা তো দূরের কথা, কোনো সহযোগিতা তো দূরের কথা, কেউ একবেলা একটু খাবার নিয়েও আসে না। উল্টা এখন তারা বলতেছে যে বিজনেসটা নাকি তাদের একার। তোরা আব্বা নাকি সেই বিজনেসের মানে কোনো টাকা পয়সাই নাকি নিয়োগ করেন না, এখন পুরোটা বিজনেস নাকি তাদের। তারা সমস্ত টাকা পয়সা ধরতে গেলে এক প্রকার আত্মসাৎ করছে। এই বিপদের মধ্যে কি যে করবো আমি বুঝতে পারতেছি না। কোনো টাকা পয়সা তুলতে পারতেছি না, সবকিছু ওনাদের হাত। তোর আব্বা আইসিইউতে প্রতিদিন আইসিইউর বিল 57,000 টাকা, কোনো দিন এর চেয়ে বেশিও আছে। এখন আমি কি করবো আব্বা? কি বলো মা, চাচারা এটা কিভাবে করতে পারে? তুমি মেজর চাচার সাথে কথা বলো, তোমরা থানায় যাও, পুলিশকে জানাও। পুলিশের কাছে যে যাবো, তোর আব্বাকে এখানে একা রেখা কিভাবে যাই? তো মনে হয় 1 সেকেন্ড যদি তোর আব্বাকে রেখা যায়, আইসে মনে হয় তোর আব্বারে জীবিত দেখতে পারবো। আমি একা, আমি কোথায় যাবো, কোথায় দৌড়াদৌড়ি করবো, কিভাবে কেস করবো, কি করবো, কিচ্ছু মাথায় ঢুকতেছে না। মা তুমি কোনো চিন্তা করো না, আমি তো এখানে চাকরি শুরু করছি, আমি তো 2টা চাকরি করতেছি। আমি কালকে কিছু টাকা পাঠাবো তোমাকে। বাবা তুই জব করবি, তোর তো অনেক কষ্ট হয়ে যাবে। আহারে থাক, তুই কষ্ট করিস না, টাকা পয়সা দেখি আমি কিভাবে কি করতে পারি। তুই জব করার দরকার নাই। আরে মা, বিদেশে চাকরিতে কোনো কষ্ট আছে? বিদেশে তো শুধু আরাম আর আরাম।
এসি রুমে বসে থাকতে হয়, মাস শেষে বেতন পাওয়া যায়। তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না, আমি যতটুকু পারি মা আমি টাকা পাঠাবো, তুমি একদম টেনশন করো না। ঠিক আছে। এখন কোথায়? মা রুমে একটু শুয়েছিলাম। রুমেই? তাহলে এই যে গাড়ির ঘোড়ার এত শব্দ পাচ্ছি কিভাবে? আসলে মা হয়েছে কি, ওই আগে যে ফ্ল্যাটটায় থাকতাম না, ওই ফ্ল্যাটটা চেঞ্জ করে ফেলছি, ভাল লাগে না। এখন নতুন একটা ফ্ল্যাট নিচ্ছি, পাশে মেইন রোড। আর তার মধ্যে ওই এসিটা একটু বন্ধ করছি, এসি বন্ধ করে জানালা খুলে দিছি, তো শব্দ আসতেছে গাড়ির। আমার মনে হয় তুই বিদেশে অনেক কষ্ট করতেছিস বাবা, নিচের জানটাকে অনেক কষ্ট দিচ্ছিস। আমি মা তো, আমি কিন্তু সব জানি, সব বুঝি। রাজু, তুই আমার ফ্রেন্ড ছিলি তো সবসময় ফ্রেন্ড থাকবি, কিন্তু আমার বিপদের সময় যখন তোর খুব দরকার ছিল, তোর আমি পাশে পাই নাই। এটা কথা মনে রাখিস, পুরুষ মানুষ প্রেমিকার বেইমানিতে যত না কষ্ট পায়, তার চেয়ে অনেক বেশি কষ্ট পায় ফ্রেন্ডের বেইমানিতে। আর সেই ফ্রেন্ড যদি হয় বেস্ট ফ্রেন্ড। তোর রেন্টের টাকাটা 3 মাসের দিদি, এই টাকাটা যদি আমি নেই, আমি আমার নিজের কোনো ক্ষমা করতে পারবো, কারণ আমি জানি টাকাটা তোর খুব দরকার। টাকাটা ম্যানেজ করতে অনেক কষ্টিস। তুই এই টাকাটা রাখ, আবার ক্ষমা করে দিস বন্ধু। আমি জঘন্য বন্ধুতা, আমি মনে হেরেই গেলাম। আমি আর পারতেছি না, এত কষ্ট করতে আমি আর পারতেছি না। আমার জীবনে আমি এত কষ্ট করি নাই, তো কষ্ট করে কিছুই হইতেছে না। দেখো, বাবার পাশে দাঁড়াইতে পারতেছি, মাকে পড়তে না পড়তেছি, এখানে পড়াশোনা করতে। যখন টাকা পয়সা ছিল, টাকা পয়সার এত তুচ্ছ তাচ্ছিল্য করছি, এখন বুঝতেছি এক একটা টাকা ইনকাম করতে কতটা কষ্ট করতে হয়। সবসময় তো বাবা টাকা পাঠাতো, খরচ করতাম, কিন্তু টাকাটা কোত্থেকে আসে, কিভাবে আসে, এটা কখনো মাথায়